আপনার গত 16-17 বছর ধরে ওনারা অনার্স মাস্টার্সে পড়াচ্ছে, কিন্তু কোনো বেতন পায় না। 5,000, 7,000, 10,000 টাকা বেতন পায়। অনেক দেন দরবার করে এই 10 মাস ফাইট করে আমরা শিক্ষা মন্ত্রণালয় থেকে এই গত 2 সপ্তাহ আগে শিক্ষা মন্ত্রণালয়ের সাথে মিটিং করে এটা ফাইনাল হয়েছে যে আমাদের এমপিও দেওয়া হয়। অনার্স মাস্টার এটা করতে গিয়ে আমার অবস্থা এত খারাপ হয়েছে। এখন এই কথাগুলো বলার পরে এখন দেখা যাচ্ছে যে সারা দেশে আমাদের বিরুদ্ধে লোকজন দাঁড়িয়ে গেছে। আমাদের এখন শত্রুর আর কোনো অভাব নাই চারদিকে। এত কথা বলার দরকার কি, এত আলোচনা করার দরকার কি? জাতীয় বিশ্ববিদ্যালয় যেভাবে চলছে সেভাবে চলুক না। জাতীয় বিশ্ববিদ্যালয় যেভাবে চলছে এভাবে চলতে পারে না। এটা ন্যাশনাল এটা এইভাবে চলতে পারে না। অথবা তার যে মনিটরিং অফ দ্য অ্যাফিলিয়েটেড কলেজেস, অথবা অডিটিং, অথবা শিক্ষকদের দিকে যে নজর দেয়া, অথবা প্যাডাগজি আজকে যে ট্রেনিং দিচ্ছেন আপনারা সেই ট্রেনিং এর দিকে, অথবা সিলেবাস, এগুলো কোনো কিছুর দিকে নজর দেওয়া সম্ভবপর হয় না। খুবই দুঃখ লাগে এই জায়গাটাতে। এবং আমরা আমাদের প্রায় কয়েক লক্ষ শিক্ষক, এই যে আমাদের স্টাফ সারা দেশে, এবং সব কিছু আমাদের এখানে আসে, জাতীয় বিশ্ববিদ্যালয়ে আসে, এবং আমাদেরকে ডিল করতে হয়। একজন ভাইস চ্যান্সেলর যদি রাত্রে 1টা-2টা পর্যন্ত শুধু ফাইল সাইন করে, সে প্যাডাগজি নিয়ে কখন চিন্তা করবে, কোয়ালিটি এডুকেশন নিয়ে কি চিন্তা করবে? এবং উই প্রডিউস অ্যারাউন্ড 1 মিলিয়ন স্টুডেন্টস এ ইয়ার, মানে একটা 1 মিলিয়ন গ্রাজুয়েট আমরা প্রডিউস করি। ফর হোয়াট? I don't understand. কিসের জন্য? There is no academic linkage, industry academia linkage, there is no creation of knowledge. এখানে the very basic model of, মানে আপনি যে কোনো জায়গাতেই আমরা যাই না কেন, সেটা অন্টোলজিক্যাল কোয়েশ্চেনই হোক আর যে কোনো ধরনের কোয়েশ্চেন হোক, ফেনোমেনোলজিক্যাল কোয়েশ্চেনই হোক, এটা এইরকম ভাবে এটা এখন মুশকিল হয়ে গেলো যে কোথাও কিছু বলতে গেলে এটা আবার ভাইরাল হয়ে যায়। আজকাল এবং ভাইরালের সংস্কৃতি, যে অমুকে এটা বলছে। এবং আপনি দেখেন এই বিশ্ববিদ্যালয়টা নিজস্ব ইনকাম করে, নিজস্বভাবে চলে, নিজের টাকায় সরকারকে ট্যাক্স দেয় 100 কোটি টাকার উপরে। আমরা গার্লস কমিশন থেকে কোনো পয়সা নেই না, কিন্তু বিশ্ববিদ্যালয়টা নিজের ফান্ডিং এ পরিচালিত হয়। ঠিক আছে, নিজের ফান্ডিং এ পরিচালিত হচ্ছে, কোথাও না কোথাও তো কারো না কারো পকেট থেকে টাকা আনছি আমরা, তাহলে এটা ট্যাক্স পেয়ারদের মানি। সেই ট্যাক্স পেয়ারদের মানি নিয়ে যে লঙ্কা কাণ্ড ঘটেছে গত 15-16 বছরে, আই এম বিকামিং সিম্পলি সিক। এবং এই 2,500 কলেজের যে গভর্নিং বডি পরিবর্তন করতে গিয়ে যে সিচুয়েশন আমাকে ফেস করতে হয়েছে এই সারা দেশে, আমরা ফর দ্য ফার্স্ট টাইম আমরা 2,500 কলেজেরই গভর্নিং বডির সভাপতি চেঞ্জ করেছি। এখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় বড় সাংবাদিক, সমাজের ভালো ভালো লোকজনদেরকে আনার চেষ্টা করেছি। আমরা চেষ্টা করছি, আমি বলবো না যে আমরা খুব সাকসেসফুল হয়ে গেছি, সেটা না, আমরা চেষ্টা করছি। কিন্তু আমাদের একটা কোয়েশ্চেন এখন সামনে আসছে, এটা বলার প্রশ্ন, যে কয়েক হাজার কোটি টাকার মালিক একজন ব্যবসায়ী অথবা বিরাট নামি দামি একজন নাম করার লোক, সমাজের বড় উপরের লেভেলের হয়তো বিউরোক্র্যাট অথবা নাম করার লোক, তিনি কেন গভর্নিং বডির সভাপতি হতে চান? এই প্রশ্নটা আজকে আমাদের এখানে জাতির সামনে আনতে হবে, যে কি মধু আছে কলেজগুলোতে, যে মধুর কারণে এই কলেজের গভর্নিং বডি সভাপতি। এটা আমি কাজ শুরু করেছি শিক্ষা মন্ত্রণালয়ের সাথে, শিক্ষা উপদেষ্টার সাথে কথা বলেছি, ওয়াহিদুদ্দিন স্যারের সাথে কথা বলেছি, যে ভারত, পাকিস্তান এবং শ্রীলঙ্কাতে যদি গভর্নিং বডি ছাড়া প্রাইভেট কলেজগুলো চলতে পারে, আমাদের এখানে কিসের দরকার? এটা নিয়ে আমরা একটা চিন্তা ভাবনা করি। আরেকটা হলো যে এটা মানে আমরা তো বলি যে সোসাইটি ডিস্টোপিয়া, সোশ্যাল ডিস্টোপিয়া নিয়ে আমরা চিন্তিত, ইকোনমিক ডিস্টোপিয়া নিয়ে আমরা চিন্তিত, কিন্তু একাডেমিক ওয়ার্ল্ডে, একাডেমিক এরিনাতে এই জায়গাটাতে একটা কমপ্লিট ডিস্টোপিয়া হয়েছে, টোটাল প্যারাডাইম শিফট হয়ে গেছে। এবং আমার ধারণা এটা কতদিনে যে এটা ঠিক করতে পারবো আমরা জানি না, এটা 50 বছর লাগতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা আমার শেষ পর্যায়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সোশিয়োলজি ডিপার্টমেন্টে আমি শিক্ষকতা শুরু করেছিলাম। সেখানে আমার সাথে যে সমস্ত শিক্ষকরা সেখানে জয়েন করেছিলেন, তারা গত 16 বছর কিভাবে তাদের জীবনটা কাটিয়েছে। রাস্তা থেকে ছেলে মেয়েদেরকে যখন আকাশ থেকে গুলি করে মারছিল, আমরা যখন রাস্তাতে এই ফাইট করছি, আজকে এই দিনে অগাস্টের এই 2 তারিখে আমি মৃত্যুকে খুব কাছাকাছি দেখেছি। এই মোহাম্মদপুরের এই জায়গাটাতে আমার সামনে 2টা লাশ পড়েছিল, এই যে মোহাম্মদপুরের এই যে বাস স্ট্যান্ডের এই জায়গাটাতে, এবং একটু সামন দিয়ে একটা গুলি গেল। আমাকে ফারুক আসিফ বললো আজকে সকালে, ভাই সিমিলার এক্সপিরিয়েন্স আই হ্যাড টু। আমার মূল প্রশ্নটা হলো যে এডুকেশন নিয়ে গত স্বাধীনতার পরে 53-54 বছর পরে একটা দেশে, যখন আমরা ছাত্র ছিলাম, নুরুল কবির ভাই যখন ছাত্র ছিলেন,
তখন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মালয়েশিয়া থেকে ছেলেমেয়েরা পড়াশোনা করতে আসতো, মিডল ইস্ট থেকে গালফ স্টেট গুলো থেকে ছেলেমেয়েরা পড়াশোনা করতে আসতো, এবং এই যে থাইল্যান্ড থেকে ছেলেমেয়েরা পড়াশোনা করতে আসতো। আর আজকে আমরা সেখানে যাচ্ছি তাদের এখানে 25,000, 30,000, 40,000 টাকা বেতনের চাকরিতে। 1971 এর সময় আপনি যদি কার্ডটা দেখেন তাহলে অলমোস্ট আমাদের সবার জিডিপি এবং পার ক্যাপিটা ইনকাম সবারই প্রায় কাছাকাছি, অ্যারাউন্ড $400, অ্যারাউন্ড $400 আজকে ওয়ান অফ দ্য হাইয়েস্ট ইন দ্য সিঙ্গাপুর। আজকে মালয়েশিয়ার কথা দেখেন, আজকে সাউথ কোরিয়া ইজ এ সুপার পাওয়ার, চায়না ইজ এ সুপার পাওয়ার, সাউথ কোরিয়ার টেক কোম্পানিগুলোর দিকে যায়। তো হোয়াট হ্যাপেন ইন দিস কান্ট্রি? এটা এই অনেকে বলে যে আশেপাশের দেশগুলো যদি বাতাসে উঠে যায় তাহলে পাশের দেশগুলো বাতাসে উঠে যায়, আমরা বাতাসে তো উঠতে পারলাম না। এর কারণটা এই কারণগুলো ট্রেনিং এর শিক্ষক ট্রেনিং তো আপনারা নিবেন, অবশ্যই আপনারা শিক্ষক ট্রেনিং আপনারা নেবেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ট্রেনিং সারা দেশে কয়েক লক্ষ শিক্ষককে ট্রেনিং দিব। আমরা মেন্টাল হেলথের ট্রেনিং শুরু করেছি ছেলে মেয়েদেরকে ট্রমা থেকে বের করে আনার জন্য সারা দেশে। এবং কোনো প্রজেক্টের টাকার দরকার নেই যে আজকে ওয়ার্ল্ড ব্যাংকের পিছনে দৌড়াবো, কালকে অমুকের পিছনে দৌড়াবো। আমরা যা ইনকাম করছি তার থেকে আমরা কিছু কিছু সেভ করে আমরা এই সমস্ত ট্রেনিং গুলোতে আমরা যাচ্ছি। কিন্তু তার ফান্ডামেন্টাল কোয়েশ্চেন যে আমরা কেন বাতাসে উঠতে পারলাম না, আমাদের কি হয়? এইটাকে যদি এক্সপ্লেইন করতে হয় তাহলে আজকালকার যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ভিতরে ঢুকতে হবে। 3 জন শিক্ষক একটা কলেজের 5টা গ্রুপ, এবং 5টা গ্রুপে সারাক্ষণ একজন আরেকজনের পিছনে ব্যাক বাইটিং করে বেড়াচ্ছে। একজন প্রিন্সিপালকে নামানোর জন্য, আজকে একজন প্রিন্সিপালকে তুলে একজন প্রিন্সিপালকে নামানোর জন্য ভয়ঙ্কর অবস্থা। কোনো কলেজের দেখা যাচ্ছে যে 50 লাখ, 70 লাখ, 1 কোটি টাকা চলে গেছে আপনার মুজিব বর্ষের নামে, বিভিন্ন এগুলো সব বের হচ্ছে। তা এখন আপনার তো সাংঘাতিক ব্যাপার, সাংঘাতিক কথা। এই কলেজের টাকা চলে গেছে এই যে শান্তিনিকেতনে, এই কলেজ থেকে 50 লক্ষ টাকা চলে গেছে শান্তিনিকেতনে বাংলাদেশ ভবন হয়েছে, সেখানে 200 কোটি টাকা দেওয়া হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে 1000 কোটি টাকা ছিল তার ফিক্সড ডিপোজিট, সেখান থেকে পুরো টাকাটা নিয়ে যাওয়া হয়েছে। এখন আমি মহাবিপদে আছি যে লোকজনের স্যালারি দেয়া নেই। এখন এই যে সিচুয়েশন, এটা যদি একটা এই যে একটা এডুকেশন কমিশন গঠন করা দরকার ছিল, এত বললাম। কিন্তু শ্রেণীর একজন কলেজের শিক্ষককে আমরা দায়িত্ব দিচ্ছি প্রথম শ্রেণীর নাগরিক তৈরি করার জন্য। আমি জিডিপি 1.7, 1.8 অথবা 1.9% খরচ করে আমি চাচ্ছি যে আমার এখানে এডুকেশন সিস্টেম অনেক ভালো হয়ে যাবে, ওয়ার্ল্ড ক্লাস হয়ে যাবে। এটা তো আশা করা ঠিক। শিক্ষকরা যে কি পরিমাণ এই দলাদলির বাহিরেও শিক্ষকরা যে কি পরিমাণে ডিপ্রাইভ করবে, এটা কোনো সিস্টেম হতে পারে না। এভাবে একটা বিশ্ববিদ্যালয় চালায় আর রাত্রে ঘুমাইতে পারে না কোনো সেন্সিবল পারসন। আমি কথাটা আপনারা শিক্ষক যেহেতু আসছেন, 40টা কলেজ রিপ্রেজেন্ট করেন, এখানে কম না, যদিও পার্টিসিপেন্ট কম, কিন্তু কলেজ রিপ্রেজেন্টেশন তো অনেক বড়। আমি আপনাদেরকে এই কথাগুলো মডারেশনও বসছে, ন্যাশনাল ওয়াইড পরীক্ষা হচ্ছে, মডারেশনও বসছে। কালকে খুলে দেখা যায় পরীক্ষা হয়ে গেছে, 3 নম্বর প্রশ্নটা আর 5 নম্বর প্রশ্নটা সেই। এটা কিভাবে হয়? তাহলে আমি মডারেশনটা কিভাবে করলাম, মডারেশনটা করার পরে প্রশ্নটা রিড করার কোনো প্রয়োজন মনে করে সেকেন্ড টাইম সেম প্রশ্নটা কিভাবে 5 নম্বর প্রশ্ন আসে। তারপরে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে কোনো নিরীক্ষার ব্যবস্থা ছিল, কিন্তু কোনো মূল্যায়নের কোনো ব্যবস্থা নাই, মানে কোনো রাইট নাই কোনো স্টুডেন্ট। আমরা কোনো মূল্যায়নের ব্যবস্থা করলাম, কোনো মূল্যায়নের ব্যবস্থা করার পরে দেখা যায় এখন প্রতি পরীক্ষাতে 4-5 ছেলে মেয়ে পাস করে কোনো মূল্যায়ন করার পরে। তাহলে আমি কি খাতাটা দেখলাম? আমরা তাহলে ছেলে মেয়েদেরকে যে আমরা বারবার ব্লেম দিচ্ছি যে ওরা এসে আমাদের গাড়ি বন্ধ করে দিচ্ছে, আমাদেরকে ঘেরাও করছে, এটা তো তার রাইট আছে, এটা তো প্রমাণিত হইল যে সে পুনর্মূল্যায়নে পাস করে গেছে। তার মানে আমি খাতাটা সিরিয়াসলি আমি দেখি নাই, যেটা একদম আমাদের পার্টিসিপেন্ট যে কথাটা বললেন এই জায়গাটাতে এখন ন্যাশনাল লেভেলে কাজ করা দরকার। আজকে আসেন পাই গেছি, ভালো হয়েছে। আমরা এই যে ন্যাশনাল লেভেলে কিছু ডায়ালগ শুরু করা দরকার, এবং আমাদের শিক্ষা সচিব এখানে উপস্থিত আছেন, ওনারা আমাদের পলিসি মেকিং লেভেলে আমাদের এখানে কাজ করেন। এবং আপনি দেখেন আমরা প্রত্যেকটা জায়গাতে হাত দিচ্ছে একটু করে সংস্কার করার জন্য। এর ভিতরে পরীক্ষা পদ্ধতির সংস্কার, সিলেবাস সংস্কার,
সিলেবাস বলে যে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন টু কমব্যাট দ্য চ্যালেঞ্জেস অফ দ্য ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। ওমা সিলেবাস খুলে দেখি এটা ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন না বলতে গেলে যখন আপনার এই যে আধুনিকরণ হওয়া শুরু করলো, ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের সাথে কোনো যোগাযোগ নেই। বলে যে এখানে উৎপাদনের সাথে কিসের উৎপাদন, এদের কোনো আইডিয়া নেই। মোডস অফ প্রোডাকশন, উৎপাদন প্রসেসের সাথে, উৎপাদন প্রক্রিয়ার সাথে কারা জড়িত, মিডস অফ প্রোডাকশনের ওনারশিপ কাদের হাতে আছে, রিলেশনস অফ প্রোডাকশন কি জিনিস, কোনো আইডিয়া নেই, কিচ্ছু নাই। এখন চলছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এখন চলছে হলো এই যে ডেটা সায়েন্স, ডেটা অ্যানালিটিক্স এবং তার অ্যাপ্লিকেশন, এই সব কিছু চলছে। আগামী 10 বছর পরে আপনাকে ক্লাসে গিয়ে ক্লাস নাও নিতে হতে পারে। এইগুলো এখন আমরা ওই যে একুয়ার সাথে, শিক্ষা মন্ত্রণালয়ের নেতৃত্বে আমরা একুয়ার সাথে একটা এমইউ করেছি, আমরা ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সাথে একটা করেছি, ইউনিসেফের সাথে একটা করেছি। এখন আমরা ব্রিটিশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড দেশ দেয়ার ইন্টারেস্ট আমাদের এখানে কাজ করবে, অস্ট্রেলিয়ান টেক আমাদের সাথে কাজ করতে চাচ্ছে। কাজ করতে চাচ্ছে মানে কি, আপনি অনার্স মাস্টার্স করেন, অনার্স মাস্টার্স তো খুলে বসে আছে সব জায়গাতে, একদম মানে এই যে এটার নাম কি বলে, একদম ভয়ঙ্কর অবস্থায়, মানে কোনো ল্যাব নাই, কিচ্ছু নাই, কোনো শিক্ষক নাই, সেখানে অনার্স মাস্টার স্কুলে বসে আছে। খুলনা থেকে কালকে একজনের আসলে বললো 3 বছর ধরে ইয়ার 1, ইয়ার 2, ইয়ার 3 তৃতীয় বর্ষ পরে ফিজিক্সের একটা ছেলে বলে একটা ক্লাসে হয় না। এটা হইতে পারে, সিম্পলি মকারি। এটা তো জাতির সাথে একটা সিম্পলি মকারি। ল কলেজগুলো, সমস্ত ল কলেজগুলো আমাদের আন্ডারে, সব বিএড এমএড কলেজগুলো আমাদের আন্ডারে, সব মিডিয়া স্টাডিজ এর কোর্সগুলো আমাদের আন্ডারে। বিএ কলেজগুলোতে ভয়ঙ্কর অবস্থা, এবং ল কলেজগুলোতে নকলের আর নকল। কলেজের প্রিন্সিপাল সাহেবের সাথে আগেই কথা হয়েছে নকল করার জন্য, উনি আমাদেরকে পারমিশন দিচ্ছে নকল। এই হাবিবুল্লাহ ভারত কলেজ থেকে 5 বছর নকল উদ্ধার করছে। করে দেখি যারা পরীক্ষা দিতেছে, দে আর সো পাওয়ারফুল এন্ড সো এম্পাওয়ার্ড। এই বাচ্চা লেকচারার যারা কিছু যাওয়ার জন্য হয়তো একটা দলের এই সভাপতি অথবা ওই এলাকার সভাপতি অথবা সেক্রেটারি অথবা রিটায়ার্ড ব্যুরোক্রেট অথবা রিটায়ার্ড আর্মি অফিসার, নামি দামি লোকজন, তারা ল পরীক্ষা দিচ্ছে, তাদের নকল ধরতে পারে। আমরা নকল ধরি নাই, শুধু সাইলেন্ট এক্সপেল করে গত পরীক্ষাতে নকলে আমরা বলছি যে ল পরীক্ষা যদি দিতে হয় তো ভালো করে লয়ার হইবে, নাহলে আমি বন্ধ করে দেবো সমস্ত কলেজ। ল কলেজগুলো বন্ধ করে দেবো, দিয়ে 10টা কলেজ, চিফ জাস্টিসের সাথে কথা বলছি, 10টা কলেজ মিলে না এত গ্রাজুয়েট, আন্ডার গ্রাজুয়েট, এত অনার্স মাস্টার্স আমাদের তো দরকার নেই। তারা বললো যে কলেজগুলোতে বলে যে স্যার বিয়ে শাদী করতে গেলে অনার্স লাগে, মাস্টার্স লাগে, গ্রাজুয়েশন লাগে, এটা ছাড়া হয় না। কারণ আমরা বলছি যে ঠিক আছে, বিয়ে করতে গেলে যেহেতু অনার্স মাস্টার্স লাগবে, ফাইন, তুমি করো। তুমি হিস্ট্রিতে অনার্স ইন হিস্ট্রি করো, বাংলাতে করো, ইকোনমিক্সে করো, স্ট্যাম এডুকেশনে করো, ফিজিক্সে করো, কিন্তু আমাদেরকে বাধ্যতামূলকভাবে 2টা কোর্স আমাদেরকে পড়তে হবে এই সেমিস্টার থেকে। যে এইবারতে ভর্তি করলাম আমরা, বাধ্যতামূলক 2টা কোর্স আমরা আপনাদেরকে চালু করে দিচ্ছি। একটা হলো আইসিটি, আর একটা হলো ইংরেজি, বাধ্যতামূলক চালু করে দিচ্ছি। ইংরেজিটা শিক্ষক যাতে কিছু একটা করে দিতে পারে, আর আইসিটিটা যেহেতু একজন শিক্ষক আছে কলেজে, আর যেখানে নাই সেখানে আমরা সাপোর্ট দিব। আইসিটিটা যাতে অন্তত পক্ষে তার একটা ট্রেড কোর্স আমরা চালু করে দিচ্ছি, একটা ডাবল ডিগ্রি দিচ্ছি। ইউনিসেফ এখানে রাজ করছে যে ঠিক আছে অনার্স মাস্টার্স করতেছে করুক, কিন্তু তার একটা ট্রেড কোর্স অ্যাক্রিডিটেড বাই ব্রিটিশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড, কিব্যাক, সৌদি আরবের কিব্যাক, তারা দিবে। দিলে পরে ওই যে 20-30-40 হাজার টাকা বেতন গার্লস স্টেট গুলোতে যায়, সেখানে হয়তো 60-70-80 হাজার টাকা। ইদানিং দেখা যাচ্ছে যে নেপালের লোকজন 80-90 হাজার টাকা নিচে যাচ্ছে, ভারতের লোকজন তো 1 লক্ষ টাকা চায়, পাকিস্তানে চায় 80-90 হাজার, 95 হাজার, আর আমরা 25-30-40 হাজার টাকা। এই 7 থেকে 7.5 লক্ষ লোক যে বিদেশে প্রতি বছর যাচ্ছে, এই টাকা, এই 25-30-40 হাজার টাকা, এতেই তারা 50 বিলিয়ন পায়। 25 বিলিয়ন ব্যাংকে আর 25 বিলিয়ন হলো হুন্ডিতে। এরা যদি এর বেতনটা ডাবল হয়, তাহলে তো $100 বিলিয়ন আগামী 10 বছরের ভিতরে করা যায়। এই বেলাগুলোতে কেউ কোনো কাজও করে নেই, কোন ধরনের কোনো সংস্কারের কথা চিন্তা ভাবনাও করে নেই, কিছুই নেই। এখন আমরা টিকতে পারবো কিনা জানি না, আমাদের পিছনে অনেক লোক লেগে গেছে। তবে আমরা যে কয়দিন আসছি, সেই কয়দিনে আশা করি জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে সিলেবাস, অথবা যারা ভবিষ্যতে আসতেছেন, ক্ষমতায় আসতে চাচ্ছেন, তাদের সাথে কথাবার্তা হচ্ছে যে এই জায়গাগুলোতে যদি আমরা ঠিক না করি, তাহলে আগামী 100 বছর যে বাংলাদেশ আমরা দেখতে চাই, যে লক্ষ লক্ষ প্রাণের বিনিময়ে দেশ স্বাধীনতা প্রাপ্ত হয়েছে, মুক্তিযুদ্ধের সময় সারা পৃথিবী তাকিয়ে অবাক বিস্ময়ে তাকিয়ে রয়েছিল বাংলাদেশের দিকে। সেই অবাক বিস্ময়ে গত 15-16 বছরে দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার কলিগদের গুলি করে মারতেছে ছাত্রদের উপর থেকে, আর আমার কলিগরা বসে বসে আমরা কি করতেছি, কমতে বেতন বাড়ানো হোক,
আমাদের এটা করা হোক, আমাদের ওইটা করা হোক, টাইম না আনতে পারি না, মানে মিটিং থেকে তুলে আনতে পারি না যে ভাই 2000 শিক্ষক, 2000 শিক্ষকের ভিতরে 100 শিক্ষক পাই না ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সাথে রাস্তায় আসে। আন্দোলনে কোনো কয়েকজন শিক্ষক আসিফ ভাই, আমরা এই কয়েকজন আন্দোলন করছি, কোনো কথাই বলতে পারি। আর আমরা তো টেলিভিশনে টক শো করতাম, আমরা গিয়ে মিউ মিউ করতাম, কিন্তু নুরুল কবির ভাইরা বাঘের মতো গর্জন করতেন। কিন্তু চাকরি চলে যাওয়া, ওই যে কেরানি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়ে কি হয়েছে, ক্লার্কস, মানে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের যে মানে কি, এটা আমরা হয়ে উঠতে পারি না এই দেশে। আর কলেজের শিক্ষকতা আমি বলবো না যে আমাদের অ্যাভারেজ গড়ে বলবো না, যে আমি শেষ করে দিচ্ছি যে সব কলেজ খারাপ আমি বলবো না। আমাদের 250 মডেল কলেজ আছে, আমাদের বেস্ট কলেজ, আমাদের 250 মডেল কলেজ আছে, আমাদের শতবর্ষব্যাপী কয়েক ডজন কলেজ আছে। রাজশাহী কলেজ ওয়ান অফ দ্য বেস্ট কলেজ। দেখে 1800 কত জানি 82 না 1873 সালে প্রতিষ্ঠিত কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 50 বছর আগে। এবং রাজশাহী কলেজ থেকে রেফার জার্নাল বের হয় ইংরেজিতে, আমাদের কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, সিলেট এমসি কলেজ, চিরাং কলেজ, তারপর আপনার এই যে ব্রজমোহন কলেজ, আমাদের এই যে আনন্দমোহন কলেজ, এই কলেজগুলোর কোয়ালিটি আমাদের খুব ভালো। এবং ঢাকাতে যে কিছু কলেজ আছে অনেকগুলো ভালো। তো এইরকম 200-250 কলেজ দিয়ে তো বাংলাদেশ চলবে না। 2500 কলেজের যে অবস্থা, যে ভয়াবহ অবস্থা, আমি ওইগুলোকে মিল করছি, আই এম নট জেনারেলাইজিং, আমি জেনারেলাইজ করছি। এবং ডেডিকেটেড শিক্ষকের সংখ্যা অনেক বেশি। সো আমি এই কথাগুলো বলে আপনাদের কাছে আজকে বিদায় নিলাম। আমরা আরো অনেকগুলো টিচার্স ট্রেনিং সারা দেশব্যাপী করবো। খালি ইনকাম করলাম আর ফিজিবিলিটি করলাম, এটা থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় বের হয়ে আসতেছে। আমরা আপনাদের জন্য যা যা সব করবো। খালি ছেলে মেয়েদেরকে ক্লাসে ফিরিয়ে এলেন, নিজের সন্তানের মতো করে দেখেন এই বাচ্চাটাকে কিভাবে আমরা তাকে একটা কিছু করে খাওয়ার মতো একটা ব্যবস্থা দেখেন। এখন যেটা হচ্ছে এই মডেলে চলবে না। আমাদের শরীরকে অসংখ্য ধন্যবাদ। আমরা আরেকটা জিনিস করতে যাচ্ছি, যে আমরা একটা জিনিস শিক্ষা মন্ত্রণালয় আমাদের সাথে খুব হেল্প করছে, সেটা ওয়াইজলি স্যারও আমার সাথে এগ্রি করেছেন, যে আমরা এসএসসি পরীক্ষা 1 মাস বন্ধ, এইচএসসি পরীক্ষা এতদিন বন্ধ, বিএ পরীক্ষা, বিসিএস পরীক্ষা সব বন্ধ। এই জন্য আমরা 64টা জেলাতে একটা এক্সাম সেন্টার করার প্রিপারেশন নিচ্ছি। 64টা জেলায় ন্যাশনাল এক্সাম সেন্টার, 3 তলা বিল্ডিং হবে, প্রথম 4 তলা ন্যাশনাল ইউনিভার্সিটি লিয়াজি অফিস, এর উপরে 10 তলা পুরাটা এক্সাম সেন্টার। সারা বছর ব্যাপী যত এক্সাম হয়, এসএসসি, এইচএসসি, বিএ, বিসিএস পরীক্ষা, অমুক তমুক সব এক্সাম এখানে হবে। স্কুল কলেজগুলো বন্ধ করার প্রয়োজন পড়বে না। এখানে আমরা আগাচ্ছি, সামনে অনেকগুলো প্ল্যান পরিকল্পনা আছে। আপনারা আমাকে সময় দেওয়ার জন্য এবং শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।